ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য দেওয়ার প্রতিবাদে বুলডোজার কর্মসূচি পালন করেছে ছাত্র জনতা। গতরাতে ধানমন্ডি ৩২ নম্বরের ৩তলা ভবনটির সামনের অংশ পুরোটাই গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার রাত ১১টার দিকে এক্সকেভেটর ও ক্রেন দিয়ে বাড়িটি ভাঙা শুরু করে বিক্ষুব্ধ জনতা। এ সময় ভবনের অনেক অংশে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। আজ সারা দিন সেখানে চলে ভাঙচুর। বিক্ষুব্ধ ছাত্র জনতা বলছেন, দেশে স্বৈরাচারের কোনো চিহ্ন দেখতে চায় না দেশবাসী, আর এর মাধ্যমে পরবর্তী শাসকরা শিক্ষা নেবে বলেও মন্তব্য করেন অনেকে। নুসরাত শারমিনের রিপোর্ট। ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত ভারতে পলাতক শেখ হাসিনার পৈতৃক নিবাসটি এখন ধ্বংসস্তূপ। ৫ই আগস্টে ছাত্র জনতার তীব্র তোপের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর অনেকটাই আড়ালে চলে যান শেখ হাসিনা। কিন্তু সম্প্রতি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তার উপস্থিতি এবং সর্বশেষ ৫ই ফেব্রুয়ারি ছাত্রলীগের ফেসবুক পেজ থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনার লাইভে আসার ঘোষণায় ক্ষোভে ফেটে পড়ে ছাত্র জনতা। প্রতিবাদের অংশ হিসেবে হাতুড়ি শাবল ও বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ৩২ নম্বরের বাড়িটি। ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়া হয় সুধা সদনেও। পতিত এই সরকার ও তার দোসররা নানা তালবাহানায় আবারও এদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে উল্লেখ করে স্বৈরাচারদের এই স্বপ্ন ধূলিসাৎ করতে আপামর ছাত্র জনতা সর্বদা প্রস্তুত রয়েছে বলে জানায় সাধারণ মানুষ। খেলা নিয়ে আমি একটা কটু মন্তব্য করাতে কোনো কারণবশত গেছে আমার ধৈর্য নিয়ে বাইতে মারছেন না, ওই খুবের প্রতিধ্বনিতে হাতে বাড়ি আর রড রাখিতে আমার নাতি চিহ্ন রাখতে পারি। গতকাল এখানে আমরা সবাই মিলে স্বৈরাচারের আস্তানাকে ঘুরিয়ে দিয়েছি। আজকে সেই উৎসব এখানে উদযাপন করতে আমরা এখানে অবস্থান করছি। শেখ সাহেব আমাদের নেতা ছিলেন, উনি একজন মহান নেতা। উনার অবদান এই দেশের মাটিতে একটু হোক আর বেশি হোক অবশ্যই আছে, কারণ এটা অস্বীকার করার মতো নয়। আজকে মেয়ের কর্মফল তার বাবা পর্যন্ত ৫০ বছর আগে মৃত্যুবরণ করেও আজকে তা ভোগ করতেছে। এদিকে অগ্নিসংযোগ ও ভাঙচুরের সাথে সাথে দেখা গেছে লুটপাটের চিত্র। কেউ ক্ষোভে ভাঙছেন স্থাপনা, কেউ বা সুযোগে সেই ভঙ্গুর স্থাপনা থেকেই করছেন লুটপাট এবং অকপটে স্বীকারও করছেন তা। বলছেন, পূর্বে আওয়ামী লীগ সরকার কর্তৃক নানাভাবে নির্যাতিত হয়েছেন তারা, আর এখন স্মারক হিসেবে নিয়ে যাচ্ছেন সেই দলের গুরুত্বপূর্ণ স্থাপনার চিহ্ন। আমাকে করছে আমার ঘরে তো আউলায় দিছে, আউলায় দিলে তখন আমরাও আউলায় দিতেছি। সবাই নিতাছে, আমরাও নিতাছি বিক্রি করে খাওয়ার জন্য। আমরা তো আর আল্লাহ না, এগুলো নিচ্ছি আমরা বেচা খাবো, ফ্যামিলি নিয়ে চলবো। রাতে বুলডোজার কর্মসূচির পর বিভিন্ন স্থান থেকে আওয়ামী সরকার কর্তৃক নির্যাতিত মানুষ ৩২-এর ধ্বংসযজ্ঞের উপর থেকে করছে আনন্দ মিছিল। তারা বলছেন, পরবর্তী যে সরকারি ক্ষমতায় আসেন তারা যেন তাদের এই প্রতিবাদকে দৃষ্টান্ত হিসেবে সামনে রেখে সঠিকভাবে দেশ পরিচালনা করে। সেই সাথে আর কখনো এদেশের স্বৈরাচারের জায়গা হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। এদিকে দেশের বিভিন্ন স্থানে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভেঙে ফেলার পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোতে শেখ পরিবারের সদস্যদের নাম ফলক খুলে ফেলেছে ছাত্র জনতা। বিক্ষুব্ধ জনতা জানায়, ছাত্র হত্যার সঙ্গে জড়িত ফ্যাসিবাদীদের কোনো চিহ্ন বাংলাদেশের মাটিতে ঠাঁই হবে না। জুবাইর রহমান জানাচ্ছেন বিস্তারিত। এদিকে ছাত্র জনতার অভ্যুত্থানে পতিত স্বৈরাচার শেখ হাসিনার বক্তৃতা দেওয়াকে কেন্দ্র করে চট্টগ্রামে মশাল মিছিল ও বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। বুধবার রাত 10টার দিকে নগরীর জামাল খান এলাকায় ও চট্টগ্রাম মেডিকেল কলেজে পুরনো একাডেমিক ভবনের সামনে থাকা শেখ মুজিবুর রহমানের একটি মুরাল ভাঙচুর করেছেন তারা। মেডিকেলে ভাঙচুরের পর মশাল মিছিল নিয়ে জামাল খান এলাকায় দেয়ালে থাকা শেখ মুজিবুর রহমানের মুরালে হাতুড়ি দিয়ে ভেঙে ফেলেন বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীরা। তারা বলেন, দেশকে অস্থিতিশীল করতে শেখ হাসিনা দেশের বাইরে থেকে উস্কানিমূলক বক্তৃতা দিচ্ছেন, দেশকে নিয়ে ষড়যন্ত্র করছেন, কোনোভাবেই দেশকে অস্থিতিশীল করতে দেওয়া হবে না। বুলডোজার কর্মসূচির অংশ হিসেবে বরিশাল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে আবুল হাসনাত আবদুল্লার বাসভবন এবং ঝালকাঠি 2 আসনের সাবেক এমপি আমির হোসেন আমুর বাসার বাউন্ডারি দেওয়াল ও মূল ভবনের একাংশ ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। রাত 12টার পর বিক্ষুব্ধ ছাত্র জনতা শুরুতে হামলা ও ভাঙচুর করে এক পর্যায়ে আগুন ধরিয়ে দেয়। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া 3 আসনের সাবেক সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফের কুষ্টিয়ার পিটিআই রোডের বাড়িতে আগুন ও এক্সকাভেটর দিয়ে ভেঙে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র ও জনতা। বুধবার রাত 9:30টার দিকে শত শত ছাত্র জনতা মশাল মিছিল নিয়ে এসে এক্সকাভেটর দিয়ে বাড়ির বেশ কিছু অংশ ভেঙে বাড়িটি আগুন ধরিয়ে দেয়। এ সময় শেখ হাসিনা, হানিফ, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে স্লোগান দেয়। এর আগে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও কারমাইকেল কলেজ সহ রংপুরের নানা জায়গায় স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালগুলো বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা রংপুর সিটি কর্পোরেশনের বুলডোজার এনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থাকা শেখ মুজিবুর রহমানের মুরালটি গুঁড়িয়ে দেন। এরপর রাত 12টার দিকে রংপুরের পীরগঞ্জ উপজেলা পরিষদের সামনে থাকা শেখ মুজিবুর রহমানের মুরাল, রৌফ কলেজ মোড়ে, পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থাকা শেখ মুজিবুর রহমানের মুরালগুলো বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্ররা। এছাড়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়টিও গুঁড়িয়ে দেওয়া হয়। সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত শেখ মুজিবুর রহমানের মুরাল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার রাতে বৈষম্যবিরোধী ছাত্ররা বুলডোজার দিয়ে মুরালটি ভেঙে ফেলেন। বুধবার রাত 9:30টার দিকে বন্দরবাজার এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন বৈষম্যবিরোধী ছাত্ররা। পরে তারা বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় শিক্ষার্থীরা আওয়ামী লীগ ও স্বৈরাচারী বিভিন্ন স্লোগান দেন। এর আগে তাওহিদি জনতার ব্যানারে মুরালটি অপসারণের দাবি জানানো হয়েছিল। বুধবার রাতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা মুরালটি গুঁড়িয়ে দেন। খুলনার শেখবাড়ির 3য় তলা ভবন বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে ছাত্র জনতা। বুধবার রাত 9:30টায় খুলনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা লং মার্চ কর্মসূচিতে নগরীর শেরেবাংলা রোডের শেখবাড়ির এ ভবনটি গুঁড়িয়ে দেওয়া হয়। ছাত্র জনতার ঘোষণা অনুযায়ী রাত 8:40 দিকে নগরীর পাওয়ার হাউস মোড়ে শেরেবাংলা রোডে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার চাচাতো ভাইদের শেখবাড়ির সামনে অবস্থান নেয়। সেখানে জড়ো হয়ে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে। প্রথমে একটি বুলডোজার বাড়ির মধ্যে নিয়ে আসে আন্দোলনকারীরা। পরে বড় আরও একটি বুলডোজারের মাধ্যমে 3য় তলা ভবনটি ভাঙতে শুরু করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত 5ই আগস্ট এই শেখবাড়ি ভাঙচুর করে আগুন দেওয়া হয়েছিল। ছাত্র জনতার বুলডোজার কর্মসূচির অংশ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও মুজিববাদদের সকল স্মৃতিচিহ্ন মুছে ফেলতে বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন স্থানে নির্মিত শেখ মুজিব এবং শেখ হাসিনার মুরাল ও গ্রাফিতি ভেঙে ফেলেছে সাধারণ শিক্ষার্থীরা জানান, স্বৈরশাসক শেখ হাসিনার ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার যে চক্রান্তে মেতেছে দেশের ছাত্র জনতা তা রুখে দিবে। ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনীতি আর কখনো ফিরতে দেওয়া হবে না বলেও জানান শিক্ষার্থীরা। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। ধানমন্ডি 32 নম্বরের বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে বিবৃতি দিয়েছে সরকার। এতে বলা হয়েছে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে। বাড়ি ভাঙচুর তারই বহিঃপ্রকাশ। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সরকারের পক্ষে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, গত 6 মাসে 32 নম্বর বাড়িটিতে কোনো ধরনের আক্রমণ ধ্বংসযোগ্য হয়নি। বুধবার রাতে এটি ঘটেছে। বক্তব্যে পলাতক শেখ হাসিনা জুলাই গণ অভ্যুত্থানে যারা আত্মদান করেছেন, শেখ হাসিনা তাদের অপমান করেছেন, অবমাননা করেছেন। শেখ হাসিনা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির হুমকি দিয়েছেন। অন্তর্বর্তী সরকার দেশ ও জনগণের জানমালের রক্ষায় সর্বোচ্চ সতর্ক রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার যথাযথ চেষ্টা করছে। ভারতে বসে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দেয় তরুণদের আবেগে আঘাত লেগেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য বন্ধে বারবার চেষ্টা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বারবার ভারতকে অনুরোধ করা হচ্ছে। লিখিতভাবেও জানানো হয়েছিল, যার কোনো জবাব এখনো পাওয়া যায়নি। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, যদি শেখ হাসিনা এ ধরনের উস্কানিমূলক বক্তব্য প্রদান থেকে বিরত থাকতেন তাহলে এই রকম ঘটনা হয়তো হতো না। এ বিষয়ে ভারতীয় হাইকমিশনারকে তলব করে বাংলাদেশ থেকে প্রতিবাদপত্র হস্তান্তর করা হয়েছে। তাকে কোনো প্ল্যাটফর্ম দিচ্ছে না, কিন্তু উনি তার ফোন ব্যবহার করে কিছু করছেন এবং যে প্ল্যাটফর্মগুলি ব্যবহার করছেন সেগুলি তো হলো আন্তর্জাতিক, আমেরিকা ভিত্তিক ইত্যাদি ইত্যাদি। এটাই হলো ভারতের অবস্থা। অভিনেত্রী নির্মাতা মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করা হয়েছে। রাতে ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপির গোয়েন্দা শাখা ডিবি। ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিবি রেজাউল করিম মল্লিক জানান, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় শাওনকে। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। শুক্রবার সুনির্দিষ্ট মামলায় আদালতে উত্থাপন করে রিমান্ড চাওয়া হবে বলেও সাংবাদিকদের জানান এ কর্মকর্তা। দ্রুতই আয়নাঘর পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টার সাথে থাকবে দেশি বিদেশি মিডিয়া। এছাড়া রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে টিসিবির মাধ্যমে পণ্য পরিবহন, ব্যাপক হারে আমদানি ও সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে গৃহীত পদক্ষেপ সম্পর্কে সভায় আলোচনা হয়েছে।
পাশাপাশি রমজানে লোডশেডিং না রাখা এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়েও আলোচনা হয়। ধানমন্ডি ৩২ নম্বরে হামলার পেছনে ভারতের কোনো হস্তক্ষেপ রয়েছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি বলেন, গণতন্ত্রকে ধ্বংস করতে ও আগামী দিনে গণতন্ত্রের যাত্রার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে এ ধরনের বিশৃঙ্খলা। এদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, দেশের স্বার্থে এ বছরের মধ্যে সংসদ নির্বাচন হওয়া জরুরি। জাহিদ আহমেদ বাবু রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবের স্বাধীনতা ফোরাম আয়োজিত বর্তমান রাজনৈতিক ও গণতন্ত্রের ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভায় চলমান রাজনৈতিক সংকট নিয়ে কথা বলেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। এ সময় দেশ একটি ভঙ্গুর রাষ্ট্রের দিকে অতিবাহিত হচ্ছে উল্লেখ করে সরকারকে জাতীয় নীতিমালা গ্রহণের আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। রাজাকার এবং পালাকার কে কোন চক্র নিয়ে, কোন ষড়যন্ত্র নিয়ে কখন কোন কর্মসূচি দেয়, এ ব্যাপারে সতর্ক যেমন থাকতে হবে, সে কর্মসূচিকে সমর্থন করা কিংবা বিরোধিতা করা, এটা করার আগেও বিশ্লেষণ করতে হবে। গণতন্ত্রের জন্য আমাদের যে ত্যাগ, আমাদের যে তিতিক্ষা, আমাদের যে অপেক্ষা, সবকিছু মিলিয়ে একটা নতুন সূর্যের উদয় ছাড়া এর থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই। আর বিগত সরকারের নিষ্ঠুরতার নানা দিক তুলে ধরে এবছরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করার দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। এই বছরের মধ্যে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়া প্রয়োজন এবং বর্তমান সরকারকে আমরা এই মঞ্চ থেকে অনুরোধ জানাচ্ছি যে যত সব বিশৃঙ্খলা, গণতন্ত্রের বিরুদ্ধে যত ধরনের অনুষঙ্গ আমরা দেখতে পাচ্ছি, গণতন্ত্র বিরোধীদের নানা ষড়যন্ত্রের আভাস আমরা পাচ্ছি, এগুলা দূর করতে হলে অবিলম্বে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করা প্রয়োজন। দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের উদ্যোগ নেওয়ার আহ্বানও জানান বিএনপির এই শীর্ষস্থানীয় নেতা। আমরা আশা করব আপনি দ্রুত গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য উদ্যোগ নেন। নির্বাচনই হলো গণতন্ত্রের একটি প্রধান অনুষঙ্গ। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষায় ৬৫৩১ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নাজিব ও শিকদার মাহমুদুর রাজির সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন। ১৯ নভেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে তৃতীয় ধাপের এ নিয়োগপত্র স্থগিত করেন হাইকোর্ট। কোটা পদ্ধতি অনুসরণ করে তাদের নিয়োগ দেয়ায় আদালত এ আদেশ দেন। অবশেষে রিটের প্রেক্ষিতে মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করতে অধিদপ্তরের আগের ফলাফল বাতিল করেন হাইকোর্ট। প্রাথমিক বিদ্যা অধিদপ্তর কর্তৃক যে রেজাল্ট তারা পাবলিশ করেছিল, সেই রেজাল্টটা 23/7/2024 তারিখের নোটিফিকেশনের পরিপন্থী এবং মহামান্য অ্যাপিলেট ডিভিশনের 21/7/2024 তারিখের রায়ের পরিপন্থী। 30/10/24 তারিখের যে রেজাল্ট টোটালি বাতিল করা হয়েছে এবং নতুন করে মেধার ভিত্তিতে রেজাল্ট দিতে বলেছে। রায় হচ্ছে রিটকারীর পক্ষে অ্যাবসলিউট হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ 14 বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে 2025 সালের 21শে পদকের জন্য মনোনীত করা হয়েছে। বৃহস্পতিবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে 21শে পদকের জন্য মনোনীতদের নাম ঘোষণা করা হয়। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী মনোনীতদের নাম প্রকাশ করেন। এবছর শিল্পকলায় পদক পাচ্ছেন আজিজুর রহমান মরণোত্তর চলচ্চিত্র, ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া মরণোত্তর সঙ্গীত, ফেরদৌস আরা সঙ্গীত, নাসির আলী মামুন আলোকচিত্র, রোকেয়া সুলতানা চিত্রকলা। ভাষা সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ পদক পাচ্ছেন হেলাল হাফিজ মরণোত্তর ও শহীদুল জহির মরণোত্তর। এছাড়া সাংবাদিকতায় মাহফুজুল্লাহ মরণোত্তর, সাংবাদিকতায় ও মানবাধিকারে মাহমুদুর রহমান, সংস্কৃতি ও শিক্ষায় ডক্টর শহীদুল আলম, শিক্ষায় ডক্টর নিয়াজ জামান, বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহেদি হাসান খান, সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী মরণোত্তর, গবেষণায় মইদুল হাসান। এছাড়া বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে ক্রীড়া বিভাগে মনোনীত করা হয়েছে। জমে উঠেছে অমর একুশে বইমেলা। তাই তো সব বয়সের বইপ্রেমী মানুষের পদচারণায় উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে বইমেলা প্রাঙ্গণে। গেল কয়েক বছরের চেয়ে এবার বই মেলায় বিক্রিও ভালো। এবার সাহিত্যের বিভিন্ন শাখায় প্রতিদিন প্রকাশিত বইয়ের তালিকায় স্থান পাচ্ছে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান ও গণহত্যার বিষয়।
বিস্তারিত আবু সাইদ অপুর রিপোর্টে। প্রতি বছরের চেয়ে এবার শুরু থেকেই জমজমাট হয়ে উঠতে শুরু করেছে বাঙালি জাতির অমর একুশে বইমেলা। বইমেলায় প্রতিদিন অসংখ্য নতুন নতুন বই আসায় ক্রমেই বাড়ছে বই পিপাসুদের সংখ্যা। ছোট বড় সব বয়সের মানুষের পদচারণায় উৎসমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে বইমেলা প্রাঙ্গণ। যেহেতু মাত্র শুরু হয়েছে, ইনশাল্লাহ সামনে আরো বাড়বে, আরো ভালো সেল হবে। পাঠকদের আনাগোনা আসছে যাচ্ছে, বই দেখছে। পাইলাম না এই দুনিয়ায় মনের মতো মানুষ পাইলাম না, জাল বিজনের যুগে পড়ে মানুষ চিনলাম না, পাইলাম না এই দুনিয়ায় মনের মতো মানুষ পাইলাম না। তবে কেন বইমেলায় ছুটে আসা সেই অনুভূতি ব্যক্ত করেন বইপ্রেমিকরা। বাংলাদেশের সবকিছু তো আমরা জানতে পারি না, এই বই পড়ার মাধ্যমেও আমরা অনেক কিছু জানতে পারি। অনুবাদ গ্রন্থগুলি আছে, এগুলি সব আমরা একটা ডাইভার্সিফাইড ওয়েতে এখানে পাচ্ছি। গেল কয়েক বছরের চেয়ে এবার মেলায় তরুণদের লেখা জুলাই গণঅভ্যুত্থানের বই প্রতিদিন আসছে বইমেলায়। এই বইমেলার উদ্দেশ্য একটাই, যাতে করে তরুণ প্রজন্মরা প্রযুক্তি নির্ভর না হয়ে বইয়ের প্রতি আকৃষ্ট হয়ে তারা জ্ঞান অর্জন করে ভবিষ্যতে যেন নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারে, এমনটাই প্রত্যাশা এখানে আসা সকল দর্শনার্থী এবং বইপ্রেমীদের। অমর একুশে বইমেলা থেকে আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি পায়রা চত্বরে শুরু হয়েছে 2 দিনব্যাপী উদ্যোক্তা মেলা। ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে আয়োজিত মেলাতে অংশ নিয়েছেন প্রায় শতাধিক ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তারা। চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। আরও জানাচ্ছেন রাকিব হাসান। ছাত্র অধিকার পরিষদের আয়োজনে টিএসসি পায়রা চত্বরে শুরু হয়েছে 2 দিনব্যাপী উদ্যোক্তা মেলা। সকালে মেলার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। উদ্বোধনী অনুষ্ঠানে চাকুরির পিছনে না ছুটে উদ্যোক্তা হতে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান তিনি। উদ্যোক্তাদেরকে প্রমোট করা আমাদের অস্তিত্বের জন্য প্রয়োজন। আমরা শুধুমাত্র আনুষ্ঠানিক চাকরির উপর আর নির্ভর করতে পারবো না, এটা এখন প্রমাণিত। অতএব যার যার পর্যায় থেকে উদ্যোক্তা তৈরি করা, উদ্যোক্তাকেও হতে চাইলে তাকে যদ্দূর সম্ভব সহযোগিতা করা। এ সময় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু এবং সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে সৃজনশীল উদ্যোগ গ্রহণ করতে হবে। আমি বাংলাদেশের সকল ছাত্র সংগঠনের প্রতি আহ্বান রাখব যে আপনারাও শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় না, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আপনারা এই ধরনের সৃজনশীল যে কোনো কর্মযজ্ঞ আপনারা গ্রহণ করুন। সৃজনশীল কর্মকাণ্ডের মধ্যে দিয়ে ছাত্র রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আসুক এবং এই গুণগত পরিবর্তন জাতীয় রাজনীতিতেও ছড়িয়ে পড়ুক। তার জন্য ছাত্র সংসদ নির্বাচনের কোনো বিকল্প নাই। পরে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন তারা। মেলায় অংশগ্রহণ করতে পেরে খুশি উদ্যোক্তারা। কারোর আন্ডারে কাজ করার তেমন কোনো ইচ্ছা নাই, এই কারণে ভেবেছি যে একটা বিজনেস নিজে স্টার্ট করি। আমি আমার ফ্যামিলিটাকে ভালোভাবে চালাতে পারি এবং নিজে কিছু একটা করতে পারি, আমার নিজে একটা আইডেন্টিটি তৈরি করতে পারি। 6টা পরিবার আমার অবজারভেশনে কাজ করছে এবং তারা আমার মাধ্যমে চলছে, তারা স্বাবলম্বী হচ্ছে, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। বিশ্বের বিভিন্ন দেশে নানা ক্ষেত্রে সফলতা পেয়ে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন অনেকেই। তাদেরই একজন মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি নূর মোহাম্মদ ভূঁইয়া। দেশটিতে গড়ে তুলেছেন গরুর খামার, নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি তৈরি করেছেন অনেকের কর্মসংস্থান। মালয়েশিয়া প্রতিনিধি আশরাফুল মামুনের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। মালয়েশিয়ায় বিশ্ব রেকর্ড সৃষ্টিকারী আমেরিকান ব্রাহ্মা সহ বিভিন্ন উন্নত জাতের গরু লালন পালন করে তাক লাগিয়ে দিয়েছেন বাংলাদেশি প্রবাসী উদ্যোক্তা নূর মোহাম্মদ ভূঁইয়া। কুয়ালালামপুর থেকে প্রায় 65 কিলোমিটার দূরে বার্নিং রাজ্যে বিশ্ববিখ্যাত শতাধিক গরু নিয়ে গড়ে তুলেছেন খামার। গরুর খাবারের তালিকায় রয়েছে খৈল, ভুসি, গাজর, শাকসবজি, এভোকাডো সহ বিভিন্ন ফলমূল। অত্যন্ত ভালো ভাবে সেগুলো লালন পালন করা হয়। Sekarang umur 4 tahun. Umur 4 tahun. Kita bawa daripada Malaysia lah, dibawa ke tempatan. Actually খুব টেক কেয়ার করা হয়। কর্মীদের দিনরাতের কঠোর পরিশ্রমে সফলতা পেয়েছেন খামারি নূর মোহাম্মদ ভূঁইয়া। গরুর খামারের সফলতা অর্জনে প্রবাসী বাংলাদেশিরা এখন গরুর খামার স্থাপনে উদ্বুদ্ধ হবে এবং সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান, বলছেন তিনি। এখানে আপনারা যারা আসেন তারা দেখতে পারবেন আমাদের খামারের পরিবেশ, আমাদের গরুর খাওয়ার উন্নত মান, আমাদের গরুর কালেকশন এবং আমাদের গরুগুলো ইনশাল্লাহ স্বাস্থ্যকর
আপনারা অনুরোধ করলাম, আপনারা আসবেন, আমাদের এই খামারটা ভিজিট করবেন, আমাদের গরুগুলো দেখবেন। মালয়েশিয়ান কমিউনিটির রীতি অনুযায়ী খামারে গরু প্রদর্শন, পাশাপাশি পছন্দ করে গরু কেনার জন্য কোরবানি কার্নিভাল তাইজিব রঞ্চ উদযাপন করা হয়। বাংলাদেশের বাইরে এসেও একটা বাংলাদেশি মালিকানাধীন একটা গরুর ফার্মে এসেছি এবং এত বড় বড় গরু দেখতে পারতেছি। এখানে না আসলে আসলে এটা অনুধাবন করতে পারতাম না। খুব ভালো লাগছে যে বাংলাদেশের মাটিতে আমাদের বাংলাদেশি ভাইয়েরা এত সুন্দর সুন্দর অ্যাগ্রো ফার্ম প্রতিষ্ঠিত করেছে। এই প্রবাসীর খামারে রয়েছে সর্বনিম্ন 1 লাখ টাকার দেশি গরু থেকে 10 লাখ টাকার 1000 কেজি ওজনের ব্রাহ্মা, ক্রস ব্রাহ্মা, বেলজিয়াম ব্লু, ফ্রান্সিস লেপুচিনি, ফিজিয়ান, ইন্দো মালয়েশিয়ান প্রায় শতাধিক গরু। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।